নমস্কার। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা তোমরা 2018 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আমি মনতোষ কুমার মজুমদার আমার পক্ষ থেকে তোমাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমি আশা রাখবো তোমাদের যে প্রিপারেশান হয়েছে যথেষ্ট ভালো প্রিপারেশান হয়েছে এবং আগামী যে 2-2.5 মাস বা যতটুকু সময় আছে সেটুকু তোমরা আরেকটু ভালো প্রিপারেশান নেবে এবং সেই প্রিপারেশানটাকে যাতে আরেকটু ভালো নেওয়া যায় সেই দিকে লক্ষ্য রেখে আমি আমার বিষয় ইংরাজি এবং সেই ইংরাজির বিষয়ে আমার যা অ্যারাউন্ড মোটামুটি আমার 25 বছরের শিক্ষাগত অভিজ্ঞতা তার কিছুটা অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি তোমরা নিশ্চয়ই আমার এই অভিজ্ঞতা থেকে কিছুটা পুষ্টি লাভ করবে এবং তোমাদের ইংরাজি পরীক্ষার প্রতি যে তোমাদের মানসিকতা সেই মানসিকতাটা আরও সুদৃঢ় হবে এবং আমি এটা চাইব আমার এই এই ভিডিও উপস্থাপনাটা তোমরা পুরোটা দেখবে। দেখার পরে নিশ্চয়ই তোমরা কিছুটা সমৃদ্ধ হবে এবং তোমাদের এই ইংরাজি সাবজেক্টের প্রতি ভীতিটা কাটবে। কারণ আমাদের এখানে আমরা দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখানে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট যারা ছাত্রছাত্রীরা যারা আছে ইংরাজির প্রতি তাদের একটা বরাবরই একটা বিশেষ দুর্বলতা কাজ করে। কিন্তু আমি মনে করি ইংরাজিটাকে যদি সাবজেক্ট হিসাবে না দেখে যদি একটা ল্যাঙ্গুয়েজ মানে ভাষা হিসাবে দেখা যায়, ভাষার স্তম্ভ রিডিং, রাইটিং, স্পিকিং, কম্প্রিহেনশন, এই অ্যাসপেক্টে যদি দেখো তাহলে দেখা যাবে তোমরা কিন্তু এই সাবজেক্টের ভীতি তোমাদের সহজেই কেটে যাবে। মনে রাখবে যদি তোমরা নম্বরের পিছনে ছোটো তাহলে হবে না, তোমাদের কিন্তু জানার পিছনে ছুটতে হবে এবং সেই জানাটা একটা নিরন্তর প্রক্রিয়া। তোমাকে চেষ্টা করতে হবে যে ইংরাজি কিছু খবরাখবর প্রতিনিয়ত শোনা বা পেপার ইত্যাদি পড়া, এই সকল বেসিক কিছু বা গ্রুপ ডিসকাশন, বন্ধুবান্ধবদের মধ্যে, ফ্যামিলি যারা মেম্বার্স আছে তাদের সঙ্গে আলোচনা ইত্যাদির মধ্যে দিয়ে কিন্তু একটা উপলব্ধি বোধ তৈরি হয়। আর এই উপলব্ধি বোধ তৈরি হলেই কিন্তু ইংরেজির ভীতিটা সহজেই কাটে। যাই হোক, আমি এবার সাবজেক্টের বিষয়ে ঢুকি। তোমরা তো জানোই যে এই ইংরাজি বিষয়টা 100 নম্বরে, তার মধ্যে 10 নম্বর আছে প্রজেক্ট। এই 10 নম্বর কনসার্ন স্কুলের টিচারদের হাতে আছে এবং টিচারদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা যে প্রজেক্টটা করে এবং দেখা যায় ম্যাক্সিমাম নম্বরটা ওনারা দিয়েই দেন। 10-এর মধ্যে ম্যাক্সিমাম নম্বরটা তোমরা কিন্তু পেয়ে যাবে। বাকি থাকলে হচ্ছে 90। এই 90 কিন্তু তোমাদের, সিম্পলি তোমাদের। মনে রাখতে হবে যে তোমরা কিন্তু তোমাদের পাশে তোমাদের কোনো টিচার বা কোনো গার্জিয়ান থাকবে না, সেখানে তোমাদেরকে কিন্তু আত্মবিশ্বাস দিয়ে সেই 90 নম্বরের প্রশ্ন ফেস করতে হবে এবং সেখানে কি থাকছে? সেখানে থাকছে সিন, সেখানে থাকছে গ্রামার, সেখানে থাকছে রাইটিং, সেখানে থাকছে আনসিন। আমি দেখেছি ইংরাজির ক্ষেত্রে কিন্তু সময় খুব একটা ফ্যাক্টর করে না। 3 ঘন্টা 15 মিনিট সময় তোমাদের আছে, সেই সময়টা তোমাদেরকে কিন্তু ইংরাজি যে সাবজেক্টটা সেটা কিন্তু টাইম প্রেশারে ফেলবে না। এবং তবু আমি টাইম ডিভিশনটা আমি পরে বলছি। আমি স্টেপ বাই স্টেপ যদি আমি আলোচনা করি, প্রথমে যদি আমি সিনের কথা বলি, একদম ছোট্ট সিলেবাস করেছে আমাদের মাধ্যমিক শিক্ষা পর্ষদ। সেখানে মাত্র 8টি রচনা রেখেছে, তার মধ্যে 8টি গদ্য এবং 4টি পদ্য। তা গতবার যে দুটো এসে গেছে, আমরা যদি সেই দুটোকে বাদ দিই, আওয়ার রানঅ্যাওয়ে কাইট এবং ফ্যাবেল, সেই দুটোকে পড়বে, তবে অত ডিপলি না পড়লেও চলবে। আমি মনে করি এবছরে তোমাদের জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট হচ্ছে পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং কবিতার মধ্যে তোমাদের সি ফিভার খুব ইম্পর্টেন্ট। এই দুটোকে বিশেষভাবে গুরুত্ব দেবে। যাই হোক, টেক্সট যে বই, সেই বইয়ের যে গল্পগুলো এবং কবিতাগুলো আছে, তোমরা কিন্তু আরেকবার বা আরও 2বার অত্যন্ত মন দিয়ে এমনভাবে পড়বে, ওই গল্প কবিতাগুলোকে নিয়ে ছবি তৈরি করবে তোমাদের মনে। মনে রাখবে সেই গল্পে কিছু ইনফরমেশন যেগুলো আছে সেগুলো তোমাকে মেমোরাইজ করতে হবে, আবার কিছু না বলা কথা আছে সেই কথাগুলো কিন্তু তোমাকে কিন্তু বুঝতে হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে ফাদার্স হেল্পে তোমরা দেখেছো যে স্বামী ওয়াজ হেল্পড বাই হিজ ফাদার। এখন যদি প্রশ্ন এরকম হয়, ওয়াজ ইট রিয়েলি এ হেল্প?
এই কথাটা কিন্তু তুমি দেখবে তোমার ওই গল্পের মধ্যে কোথাও কিন্তু আলোচনা করা নেই। তা তোকে বুঝে নিতে হবে, তোমার পারসেপশন উপলব্ধি দিয়ে বুঝে নিতে হবে যে এটা কি হেল্প। এইভাবে কিছু না বলা কথাও কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। এই সিনের ক্ষেত্রে তোমাদের মোটামুটি নম্বর যা থাকে 20 নম্বর থাকে, 1 এবং 2। তোমরা কিন্তু এই প্রশ্ন ভালো করে পড়বে এবং প্রশ্নটা পড়বার পরে সেই প্রশ্নের উত্তরগুলো নিজের ভাষায় লেখার চেষ্টা করবে এবং সেই সময় কিন্তু খেয়াল করবে যেন গ্রামাটিক্যাল মিস্টেকটা যেন না হয়, এবং প্রশ্ন যদি যে টেন্সে থাকবে তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে সেই টেন্সেই উত্তর দেওয়ার। এবারে আমি আসি তোমার গ্রামারের কথায়। গ্রামারটা মূলত প্র্যাকটিস, তবে টোটাল ইংরেজি সাবজেক্টটাই যতটা না মুখস্থের তার থেকে বেশি কিন্তু প্র্যাকটিস। এই গ্রামারটাতেও তাই। তোমরা এই যে টেস্ট পেপারগুলো যে বেরোবে, আমি চাইবো অন্তত 2টো টেস্ট পেপার তোমরা প্র্যাকটিস করবে। প্রত্যেক দিন 2টো করে গ্রামার পেজ তোমরা করবার চেষ্টা করবে। এবং গ্রামার করবার সময় প্রতি এই গ্রামারের পেছনে কিন্তু কিছু বেসিক নিয়ম থাকে। তুমি ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন বলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলো, প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু বেসিক নিয়ম আছে। সেই বেসিক নিয়মগুলো কিন্তু মেমোরাইজ করবার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করার মধ্যে দিয়ে তোমরা কিন্তু তোমাদের সেই কনফিডেন্স লেভেলটা বাড়াবে। কনফিডেন্সটা দরকার। আমি বারবার বলছি, ইংরাজি সাবজেক্টটা কিন্তু অত্যন্ত সহজ। এই সহজ ব্যাপারটা সহজ হবে তোমার প্র্যাকটিসের মধ্যে দিয়ে। এই 2-2.5 মাস সময় তোমরা কিন্তু নিরন্তর এই প্র্যাকটিসগুলো চালিয়ে যাবে, তাহলে কিন্তু এই সাবজেক্টটার প্রতি ভীতি তোমাদের কাটবে। এবার আমি আসি রাইটিংয়ের কথায়। রাইটিংটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে একটা ভীতি বা আতঙ্ক বলে মনে হয়, কিন্তু তা নয়। কিছু বেসিক রাইটিং যদি তোমরা বছরের শুরু থেকেই করতে, আমি জানি নিশ্চয়ই করেছো, তাহলে সেই বেসিক রাইটিং একটা ধারণা যদি তোমার থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে একটা ওভারঅল একটা রাইটিং কনসেপশন তোমাদের তৈরি হবে। তোমাদের যে রাইটিংগুলো আমার বিচারে আসার সম্ভাবনা খুব প্রবল, তার মধ্যে রিপোর্ট, নোটিশ, প্যারাগ্রাফ এবং লেটার। তা নিশ্চয়ই তোমরা এই সারা বছর ধরে চলা তোমাদের যে প্রস্তুতি, তাতে তোমরা এইগুলোর উপরে জোর দিয়েছো এবং সেগুলো তোমরা আবার খুব ভালো করে তোমরা পড়বে, মুখস্থ করবে। কেননা মুখস্থ করলে পরে তোমাদের যে বেসিক কিছু নলেজ নিয়েই কিন্তু তোমরা এক্সাম হলে অ্যাপিয়ার হতে পারবে। এবার দেখবে যে ট্রান্সফার অফ লার্নিং, মানে তোমরা যা শিখেছো, যে রাইটিংগুলো শিখেছো, সেই রাইটিংয়ের আদলেই দেখবে, সেই হুবহু সেরকম না আসলেও দেখবে তার আদলেই কিন্তু তোমরা রাইটিং পাবে। তখন তোমার ওই অতীত অভিজ্ঞতা কিন্তু সেই নতুন রাইটিং লিখতে সহায়তা করবে। এই জন্য বেসিক কিছু রাইটিং কিন্তু অবশ্যই কিন্তু মুখস্থ করে যেতে হবে। আমি সেই রাইটিংয়ের একটা সাজেশন আমি এই ভিডিওতেই আমি পরে দিচ্ছি, তাতে তোমরা নিশ্চয়ই সেটা উপকৃত হবে এবং সেগুলো এই সময়ের মধ্যে যদি তোমরা না করেও থাকো, আমি চাইবো সেগুলো তোমরা করে দেবে। এবং রাইটিং লেখার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে প্রত্যেক রাইটিংয়ের কিন্তু নিজস্ব একটা স্ট্রাকচার রয়েছে। তুমি যদি মনে করো চিঠির ক্ষেত্রে, চিঠি দুরকম তোমরা জানো। চিঠি হলো পার্সোনাল লেটার হতে পারে, অফিসিয়াল লেটার হতে পারে। তা পার্সোনাল লেটারে একরকম স্ট্রাকচার হয়, অফিসিয়াল লেটারে একরকম স্ট্রাকচার। আমি যদি ধরি এডিটোরিয়াল লেটার, তাহলে এডিটোরিয়াল লেটারে কী হয়? এডিটোরিয়াল লেটারে তোমাকে অ্যাড্রেস করতে হয় এডিটরকে, তারপরে তোমাকে সাবজেক্ট লিখতে হয়, তারপরে তোমাকে সম্বোধন করতে হয়। এডিটোরিয়াল লেটারের একটা বিগিনিং আছে, একটা এন্ডিং আছে, এর একটা স্ট্রাকচার রয়েছে। তাহলে এই স্ট্রাকচারটা যদি তোমার অলরেডি পড়া থাকে, তাহলে সেটাকে নিয়ে তোমার ভাবতে হবে না, টাইম প্রেসারে পড়বে না। আর এই রাইটিং লিখবার সময় তোমরা কিন্তু ওই যে রুব্রিক অর্থাৎ পয়েন্টগুলো যে দেওয়া থাকে, পার্টিকুলার রাইটিংয়ের যে পয়েন্টগুলো থাকে, সেই পয়েন্টগুলো খুব ভালো করে পড়বে এবং তোমাদের আলোচনায় যদি সেই পয়েন্টের রিফ্লেকশন যেন আসে। এবং মনে রাখবে, রাইটিং লিখবার সময় যে সেন্টেন্স কনস্ট্রাকশন এবং সেই সেন্টেন্সের পারম্পর্য, অর্থাৎ আগু পিছু ঠিক সাজানো ইত্যাদি বিষয়গুলো তোমাকে দেখতে হবে। যেমন যে কোনো রাইটিং ক্ষেত্রে, যেমন যদি প্যারাগ্রাফের কথা বলি, প্যারাগ্রাফে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে, বেসিক মেইন পার্ট থাকে, কনক্লুডিং পার্ট থাকে, সেগুলো একটু খেয়াল করবে। এবং অবশ্যই টেন্স খেয়াল করতে হবে, অবশ্যই সেন্টেন্স কনস্ট্রাকশন খেয়াল করতে হবে। সেন্টেন্সগুলো তোমরা ছোট ছোট করে ভাববে, খুব বড় করে ভাবলে কিন্তু সেন্টেন্স তোমরা ঠিকঠাক কনস্ট্রাক্ট করতে পারবে না। ছোট ছোট করে ভাবলে কি হবে, তোমরা কিন্তু সহজেই সেই বিষয়গুলো রিফ্লেক্ট করতে পারবে এবং সেখানে দেখা যায় 80% 90% নম্বর পাওয়াটা কোনো ব্যাপারই না রাইটিং। এবং রাইটিং যখন তোমরা লিখবে, ফোকাসটা কিন্তু সেই পয়েন্টের উপর রাখবে। যখন তোমার রাইটিং লেখাটা চলতে থাকবে, তোমার ভাবনাটা কিন্তু সেই বিষয় ভিত্তিক যেন থাকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এইবারে আমি আসি আনসিনের কথায়।
আনসিনটা করবে তোমরা কিন্তু একেবারে শেষে, কারণ এই আনসিন এই প্যাসেজটা হয়তো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় এটা অজানাই থাকে। তোমাকে ওই পরীক্ষার ওই সময়ের মধ্যে তোমাকে কিন্তু আনসিনটা পড়ে প্রথমে বুঝে নিতে হবে, কম্প্রিহেনশন লেভেল। এই কম্প্রিহেনশন লেভেলটা কিন্তু তোমাকে এখানে বুঝে নিতে হবে। তার জন্য একটু বেশি সময়, সিনের থেকে তোমার একটু আনসিনে বেশি সময় লাগবে। আমি বলবো অন্তত চেষ্টা করবে 3 বার আনসিনটা পড়তে। প্রথমে 2 বার আস্তে আস্তে বুঝে নিয়ে তোমার কম্প্রিহেনশন লেভেল থেকে পড়বে। পড়বার পরে তারপরে যখন তুমি উত্তর দিতে যাবে সেই সময় কিন্তু তোমার কিন্তু আরেকবার হয়তো পড়ে নিতে হবে। এবং সেখানে মনে রাখবে আনসিন খুব সহজ ব্যাপার। আমি দেখেছি যদি তুমি তোমার কম্প্রিহেনশন লেভেল যদি 40% হয় তাহলেই তুমি দেখবে ম্যাক্সিমাম আনসিনের প্রশ্নে তুমি উত্তর দিতে পারছো। আর আনসিনের ক্ষেত্রে কিছু কিছু অজানা কথা থেকে যেতেই পারে, কিন্তু আমি বলবো তুমি যদি সেন্সে আনসিনটাকে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু দেখা যাবে আনসিনটা কিন্তু তুমি অনেকটা সহজেই বুঝতে পারবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো কোনো একটা কথা পেলে যে এরকম টাইপের যে রমেন ইজ মাই বোজন ফ্রেন্ড, তা বোজন কথাটা হয়তো তোমার আননোন, তা তুমি সেন্সে ধরো যদি যে ফ্রেন্ড রমেন আমার বন্ধু, তাহলে কেমন বন্ধু? বোজন। তাহলে বোজন কি হতে পারে? হয়তো ফেভারিট হতে পারে, হয়তো ক্লোজ হতে পারে। এরকম একটা মানে তোমাকে একটা সেন্সে ধরলে তুমি দেখবে সেটা কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে উপলব্ধির জায়গাটা ওইভাবে কিন্তু সমস্ত ভোকাবুলারি তোমার গ্রিপে থাকবে এমন গ্যারান্টি নাও হতে পারে। তা সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে সেন্সে তোমাকে কিন্তু আনসিনটা ধরতে হবে। এবং আনসিনের সমস্ত প্রশ্নগুলোর উত্তর একদম ওই প্যাসেজের মধ্যে ডাইরেক্ট থাকে, ডাইরেক্ট তুমি উত্তরগুলো তুমি ওখান থেকে পেয়ে যাবে। তাহলে এই গেল ওভারঅল একটা বা প্রশ্ন তুমি কিভাবে ফেস করবে একটা আলোচনা। এবার আমি আসি একটু প্র্যাকটিস। এই যে 2-2.5 মাস সময়, এটাকে আমি বলবো ওই দুটো টেস্ট পেপার যদি তোমরা প্র্যাকটিস করো এবং সেটা যদি সম্ভব যদি হয় গ্রুপ করে করে তোমার লেভেলের স্ট্যান্ডার্ডের যে স্টুডেন্টরা আছে, বন্ধু বান্ধবরা যে যারা আছে তাদের সঙ্গে যদি একটু টাইম গ্রুপ করতে পারো, সেখানে কিন্তু তোমার দেখা যাবে যে অনেকটা বেশি তোমরা উপকৃত হবে ডিসকাশনের মধ্যে দিয়ে, বিশেষ করে গ্রামারগুলো, তারপরে ধরো তোমার সিনের ব্যাপার বিষয়গুলো, হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা কিন্তু অনেকটা বেশি উপকৃত হবে। আর যেটা বলার সেটা হচ্ছে যে তোমরা কিন্তু আনসিন প্যাসেজ এই টেস্ট পেপার থেকে তোমরা কিন্তু প্রত্যেক দিন একদম একটা করে আনসিন করবেই করবে, এবং একটা করে মিনিমাম রাইটিং, আননোন রাইটিং, মানে যে রাইটিংগুলো তোমার সারা বছরের পড়ার মধ্যে হয়তো আসেনি, সেই রাইটিং একটা করে রাইটিং এবং একটা করে আনসিন প্রত্যেক দিন প্র্যাকটিসের মধ্যে আনবে। তাহলে কি হবে, এই সাবজেক্টটার প্রতি তোমার কিন্তু কনফিডেন্সটা বহুগুণ বেড়ে যাবে। মনে রাখবে ইংরাজি, আমি আবারও বলছি, যতটা না মুখস্থর তার থেকে বেশি হচ্ছে প্র্যাকটিস। এই সময়টায় তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু একমাত্র এই সাবজেক্টে ভালো রেজাল্ট করা সম্ভব। এবং যেভাবে বললাম এই বিষয়গুলো যদি তোমরা ফলো করতে পারো, আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা জীবনের যে প্রথম যে পরীক্ষা এবং ইংরাজি বিষয়ে সম্পর্কে যা আমি বললাম সেই বিষয়টায় তোমরা যথেষ্ট উপকৃত হবে আশা রাখি। এই ইংরাজি বিষয়টার যে সিন, গ্রামার, আনসিন বা রাইটিং, তার যদি আমি এবার সাজেশনের কথা বলি তাহলে দেখা যাবে যে সাধারণত দেখা যায় যে সিনের বা গ্রামারের বা আনসিনের সেভাবে সাজেশান হয় না। রাইটিংয়ের সাজেশানটা দেওয়া যেতেই পারে। আমি রাইটিংয়ের কথাটা পরে এসে আমি বলছি। সিনের ক্ষেত্রে তোমরা বিশেষভাবে তোমরা যে গল্পগুলো বিশেষভাবে দেখবে সেটা হলো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাবু এবং কবিতার মধ্যে সি ফিভার বিশেষভাবে দেখবে। তাছাড়া আর দুটো দ্য ক্যাট, ফাদার সেল, এই দুটো প্রোজ তোমরা দেখবে এবং দ্য স্নেক, এটা বিশেষভাবে ভালো করে দেখার চেষ্টা করবে। আর রাইটিংয়ের যে সাজেশান আমি যেটা দিচ্ছি সেটা তোমরা অবশ্যই ভালো করে দেখবে, আশা করি কমন পাবে। এবং শেষ করার আগে বলি যে তোমাদের সকলেরই ভালো রেজাল্ট নিশ্চয়ই হবে এবং আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা নিশ্চয়ই কিছুটা হলেও উপকৃত হবে।